আসসালামু আলাইকুম এভরিওয়ান, তোমাদের সবার কি অবস্থা? আশা করি ভালো হবে। এবং তোমাদের আজকে যে ক্লাসটি হবে সেটা হচ্ছে অপরিচিতা। এই বিষয়ে আজকে স্পেশাল ক্লাস হবে। যদিও তোমরা এসএসসি তে এই টপিকটা পড়ে গল্পটা অনেকেই পড়ে আসছো, তবু এডমিশন কিভাবে পড়তে হয় এবং কিভাবে পড়লে আমাদের যে ঢাবির মধ্যে প্রশ্ন আসবে বা ভার্সিটির প্রশ্নগুলো আসবে এগুলো কিভাবে আসলে আমরা সলভ করলে আমাদের প্রশ্নের মধ্যে পাওয়া যাবে সেই বিষয়ে আজকে এ টু জেড কথা হবে। তাই ভিডিওটা ফার্স্ট টু লাস্ট দেখো, আশা করি তোমাদের অনেকের উপকার হবে। ঠিক আছে, তো ফার্স্টে আমরা দেখি অপরিচিতা। অপরিচিতা মানে গল্পের নামটা শুনে বুঝতে পারছি যে আননোন কাউজ আছে, তাই না? এই গল্পটা পুরোপুরি হবে যে অপরিচিত একজন মানুষ কতটা প্রিয় হতে পারে এবং তাকে প্রিয় হওয়ার পর না পাওয়ার যে গল্প, সেই গল্প কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর করেছেন। এটা আসলে গল্পটা কে করেছেন? গল্পটা করেছে রবীন্দ্রনাথ ঠাকুর। এখন তুমি এখানে বুঝতে পারছো যে রবীন্দ্রনাথ ঠাকুর যখন কবি পরিচিতি আসবে, রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ মানে তোমার যখন কোনো গল্প বলো, কবিতা বলো, ম্যাক্সিমাম গুলো হয় মেয়ে কি নিয়ে? মেয়ে রিলেটেড হয় সাধারণতই। মেয়ে রিলেটেড এই গল্পগুলো হয়ে থাকে মেয়ে নিয়ে। এবং তোমার কবি পরিচিতি যখন পড়বা, কবি পরিচিতির মাঝে আগে একটু কথা বলে দেই। তোমার যে কাব্যগ্রন্থ বলো, গল্প গ্রন্থ বলো, তুমি যেগুলোই বলো, এগুলোতে দেখবা যেগুলো মেয়ে রিলেটেড নাম রয়েছে তার মধ্যে ম্যাক্সিমাম লেখাগুলো হয় রবীন্দ্রনাথ ঠাকুরের। ঠিক আছে, তো এই ছিল তোমাদের হিডিং। এখন আমরা ডিরেক্ট দেবো এই বইয়ের পড়ার মধ্যে যে আমাদের বইয়ের পড়ার এখানে কি রয়েছে। ঠিক, তো দেখো, অপরিচিতা রবীন্দ্রনাথ ঠাকুর এটা কবি পরিচিতি ফার্স্টে তোমাদের দেয়া রয়েছে। যে এখানে তোমাদের বইয়ে অলরেডি দেয়া আছে যে অপরিচিতা, এখানে লেখক পরিচিতি দেখতে পাচ্ছ যে বাংলা সাহিত্যের সর্বশ্রেষ্ঠ প্রতিভা আমাদের যাদের ধরা হয় তাদের মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুর একজন। তোমার এখানে যে বার্থডে আছে এটা তোমার অবশ্যই রাখতে হবে। ঠিক আছে, বার্থডেটা অবশ্যই মনে রাখতে হবে। এর সাথে হচ্ছে তোমার এই লেখাগুলো রয়েছে, কত সালে কোন পুরস্কার পেয়েছে, কোন লেখার জন্য পুরস্কার পেয়েছে, এবং যে গ্রন্থ রয়েছে এগুলো অবশ্যই মনে রাখতে হবে। তার মৃত্যুর সাল এবং এই যে 1913 সালে রবীন্দ্রনাথ তার গীতাঞ্জলি কাব্যের জন্য নোবেল পুরস্কার লাভ করে, এটা তোমাদের মনে রাখতে হবে। ঠিক আছে, এবং 1901 সালে তিনি প্রতিষ্ঠা করেন শান্তিনিকেতন বিদ্যালয়। এই যে ছোট ছোট জিনিসগুলো এগুলো কিন্তু তোমাদের খুব ইম্পর্টেন্ট। এর সাথে হচ্ছে যে জীবনের শেষ জীবনে তিনি বিভিন্ন গ্রন্থ, মোট 119টি গল্প গ্রন্থ লিখেছেন। মোট কতটি? মোট হচ্ছে 119টি। 119টি গল্প গ্রন্থ, 119টি। এটা অবশ্যই মনে রাখতে হবে। এরপরে হচ্ছে যে তার সর্বশেষ গল্পটির নাম কি? তার সর্বশেষ গল্প, এই প্রশ্নগুলো তোমাদের ভার্সিটির পরীক্ষায় ম্যাক্সিমাম মানে অনেকবার রিপিট হয়। তুমি কমন না পেলেও দেখা যায় অন্যান্য ভার্সিটি চলে আসে যদি কবি পরিচিতি থেকে আসে। ঢাবিতে কবি পরিচিতি থেকে তুলনামূলক কম প্রশ্ন হয়। ঠিক আছে, আমরা দেখতে পাচ্ছি যে তার সর্বশেষ যে গল্পটির নাম হচ্ছে, এটি হচ্ছে মুসলমানের গল্প। কি? এটি হচ্ছে মুসলমানের গল্প। এটা একটু মনে রাখবে কাইন্ডলি। এরপর তার মৃত্যুর সাল, এটা তোমাদের মনে রাখতে হবে। তো এই লোক কবি পরিচিতি। কবি পরিচিতি আমাদের পরের একটা ক্লাস হবে, রবীন্দ্রনাথের লেখা পেলে আমরা সেখানে বিস্তারিতভাবে কবি পরিচিতি নিয়ে আলোচনা করব। এখন দেখো তার যে কাব্যগ্রন্থ, কাব্যগ্রন্থগুলোর মধ্যে যে মানসী, সোনার তরী, চিত্রা, কণিকা, গীতাঞ্জলি, বলাকা, জন্মদিনে শেষ লেখা, এগুলা হচ্ছে কাব্যগ্রন্থ। এগুলো কি? এগুলো হচ্ছে কাব্যগ্রন্থ। এবং উপন্যাস, চোখের বালি, গোড়া, ঘরে বাইরে, শেষের কবিতা। শেষের কবিতা কিন্তু কোনো কবিতা নয়, কবিতা নয়। শেষের কবিতা কি? শেষের কবিতা হচ্ছে উপন্যাস। শেষের কবিতা কি? শেষের কবিতা হচ্ছে উপন্যাস। এই জিনিসটা মনে রাখবে, প্রশ্নে আসে। তোমরা শেষের কবিতা, যেহেতু কবিতা লেখা আছে তোমরা এটা দেখেই দাগায় দাও, কিন্তু এই জিনিসটা হচ্ছে উপন্যাস। ঠিক আছে, এটা একটু মনে রাখবা। নাটক, বিসর্জন, চিত্রাঙ্গদা, অচলায়তন, ডাকঘর, রক্তকরবী। দেখো ম্যাক্সিমাম নামগুলো কিন্তু একটু রিলেটেড। ঠিক আছে, এটা একটু মনে রাখবা। প্রবন্ধ, প্রবন্ধ হচ্ছে আধুনিক সাহিত্য, কালান্তর সাহিত্যের স্বরূপ। এবং আত্মজীবনী যে রয়েছে, আত্মজীবনী তোমরা সাধারণত বইয়ে দুইটাই দেখতে পারবা, জীবন স্মৃতি এবং হচ্ছে ছেলেবেলা। কি কি? জীবন স্মৃতি এবং ছেলেবেলা। তো এই ছিল তোমাদের কবি পরিচিতি। এখন যদি ভূমিকা নিয়ে কথা বলি, যে ভূমিকা অর্থাৎ তোমাদের পাঠ পরিচিতির যে বিষয়গুলো সেখানে যেটা দেওয়া রয়েছে যে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ছোট গল্প অপরিচিতা প্রথম প্রকাশিত হয় প্রমোদ চৌধুরীর সম্পাদিত। কার সম্পাদিত? প্রমোদ চৌধুরীর সম্পাদিত। প্রমোদ চৌধুরীর সম্পাদিত মাসিক সবুজপত্র। কি? মাসিক সবুজপত্র পত্রিকা
1321 বঙ্গাব্দ। এই যে তোমরা বাংলা সাল মনে রাখবে, 1914, এটা হচ্ছে ইংরেজি, ঠিক আছে। এটি তৎকালীন উচ্চ সমাজের সংকীর্ণ মানসিকতা বিষয়ক একটি গল্প। গল্পটির প্রথম অন্তর্ভুক্ত রবীন্দ্র গল্পের সংকলন গল্প সপ্তকে, কিসে গল্প সপ্তকে, গল্প সপ্তকে, এবং পরে গল্পগুচ্ছ তৃতীয় খণ্ডে, গল্পগুচ্ছ কোন খণ্ডে? তৃতীয় খণ্ডে 1927 সালে। যৌতুক প্রথার বিরুদ্ধে এটি একটি প্রতিবাদী গল্প। কার বিরুদ্ধে? যৌতুক প্রথা। কার বিরুদ্ধে? এটাকে মনে রাখবা, কার বিরুদ্ধে? যৌতুক প্রথা। তোমরা সবসময় মনে রাখবা যে যৌতুক প্রথা, যৌতুক প্রথা, ঠিক আছে। যৌতুক প্রথার বিরুদ্ধে এটি একটি প্রতিবাদী গল্প। অন্যদিকে গল্পকার এখানকার যে বলিষ্ঠ ব্যক্তিত্বকে তার নিপুণ হাতের ছোঁয়ায় ব্যাখ্যা করেছেন। এটা তোমরা আশা করি বুঝতে পারছো। এখন দেখো যে আমরা এখানকার যে সাধারণ উদ্দেশ্যতে চলে যাব, ঠিক আছে। সাধারণ উদ্দেশ্য, রবীন্দ্রনাথ ঠাকুরের অপরিচয় গল্পটি পড়ার পর তুমি আর কি বুঝতে পারবা? রবীন্দ্রনাথের ছোট গল্পের বৈশিষ্ট্য সম্পর্কে তুমি জানতে পারবা এবং যৌতুক প্রথার বিরুদ্ধে নারী পুরুষের সম্মিলিত প্রতিরোধের কথা আন্তরিকভাবে উপলব্ধি করতে পারবা। আমাদের সমাজে যৌতুক প্রথা রয়েছে, এই সম্পর্কে তখন লেখক কি ভাবছে এবং কি নিয়ে বুঝাইছে, এই বিষয়ে তুমি এ টু জেড ক্লিয়ার ভাবে বুঝতে পারবা। এবং পাঠ ভিত্তিক উদ্দেশ্য ব্যক্তিত্বহীন অনুপমের চরিত্র বর্ণনা করতে পারবা। আসলে ব্যক্তিত্বহীন অনুপম বলতে কি বুঝাইছে? এখানে দেখো যে তোমার যে ডিসিশন বলো বা তোমার কার্যক্রম সবকিছু যখন আরেকজন নিয়ন্ত্রণ করে এবং তোমার জীবনে তাদের যে ভাবনা চিন্তা এগুলো বেশি প্রকাশ পায়, তোমার কোনো নিজের স্পেস থাকে না, সেটাকে বলা হয় ব্যক্তিত্বহীন অনুপমের চরিত্র। এটা আসলে ব্যক্তিত্বহীন অনুপমের চরিত্র, তার নিজের কোনো ডিসিশন নেওয়ার অ্যাবিলিটি নাই, তার যা ডিসিশন সব তার মামা মা এগুলোই নিয়ে থাকে। এখানে বলা হয়েছে ব্যক্তিত্বহীন অনুপম চরিত্র বর্ণনা করতে পারবেন, যৌতুক প্রথার বিরুদ্ধে শম্ভুনাথ বাবুর প্রতিরোধের চিত্র তুলে ধরতে পারবেন। শম্ভুনাথ বাবু বলতে বোঝাইছে যে এখানে যে তোমাদের কল্যাণী রয়েছে, কল্যাণীর বাবার কথা বলা হয়েছে। এখন আমরা ডিরেক্ট চলে যাব মূল পাঠে। মূল পাঠ দেখো, আজ আমার বয়স 27 মাত্র। কত? আজ আমার বয়স 27 বছর। যে যখন গল্পটা বলা হচ্ছে তখন তার বয়স 27 মাত্র। এই জীবনটা না দৈর্ঘ্যের হিসেবে বড় না গুণের হিসেবে? আসলে এই জীবনটা দৈর্ঘ্যের হিসেবে বড় বলতে বুঝাইছে যে জীবনে আসলে তুমি অনেক কিছু করে ফেলছো, তোমার জীবনে অনেক চাওয়া পাওয়া হয়ে গেছে, এগুলো আসলে কিছুই নাই। যার কারণে বলা হয়েছে এই জীবনটা না দৈর্ঘ্যের হিসেবে বড় না গুণের হিসেবে, মানে তোমার গুণ বলতেও যে তোমার হাই অ্যাবিলিটির কিছু গুণ রয়েছে, তোমার ক্যাপাবিলিটি রয়েছে, এরকম কিছুই নাই। যার কারণে বলা হয়েছে জীবনটা না দৈর্ঘ্যের হিসেবে বড় না গুণের হিসাবে বড়। তবু ইহার একটু বিশেষ মূল্য আছে, মানে জীবনে যদি কিছু নাও থাকে তাহলে জীবনের কিছু একটা মূল্য আছে। ইহা সেই ফুলের মতো। কোন ফুলের মতো? যাহার বুকের উপর ভ্রমর আসিয়া বসেছিল, ভ্রমর আসিয়া বসেছিল এবং সেই পদক্ষেপের ইতিহাস তাহার জীবনের মাঝখানে ফলের মতো গুটি ধরিয়া উঠিয়াছে। মানে একটা ভ্রমর আসিয়া তার জীবনে বসিয়াছিল এবং সেই জীবনের যে ইতিহাস, সেই পদক্ষেপের ইতিহাস তাহার জীবনে কি একটা ফলের মতো গুটি ধরিয়া উঠিয়াছে। সেই ইতিহাসটুকু আকারে ছোট। সেই ইতিহাসটা কি আবার? সেই ইতিহাসটা আকারে খুবই ছোট, তাহাকে ছোট করিয়াই লিখবো। লেখকই বলিল যে গল্পটা কি ছোট করেই লিখবে। ছোটকে যাহারা সামান্য বলিয়া ভুল করেন না তাহারা ইয়ার রস বুঝিবেন। মানে তোমার কিছু কিছু কথা রয়েছে যেগুলো ছোট হলেও কিন্তু ছোট নয়। এই যে তুমি গুণ বিচার করতে যাও বা এর ভাবার্থ, তখন কিন্তু এটা অনেক বড় মিনিং প্রকাশ করে, যেটা এই লাইনের মাধ্যমে কবি বুঝিয়েছেন। কলেজে যতগুলো পরীক্ষা পাশ করিবার সব আমি চুকাইয়াছি। মানে তার কলেজের যে স্টাডি লেভেল সেগুলো সে শেষ করে ফেলছে। ছেলেবেলায় আমার সুন্দর চেহারা লইয়া পণ্ডিত মশাই আমাকে শিমুল ফুল ও মাকাল ফল, শিমুল ফুল কি বলছে? ছেলেবেলায় আমার সুন্দর চেহারা লইয়া পণ্ডিত মশাই আমাকে শিমুল ফুল, কোন ফুল? শিমুল ফুল, মাকাল ফল, কোন ফল? মাকাল ফলের সহিত তুলনা করিয়া বিদ্রুপ করিবার সুযোগ পাইয়াছিলেন। শিমুল ফুলের কিন্তু আলাদা কোনো গুণ বা রস নাই। শিমুল ফুল তুমি ইচ্ছে করলে খাইতে পারবা না, ঠিক আছে। এবং মাকাল ফল হচ্ছে জাস্ট একটা ফল, এর ভিতরে কিচ্ছু নাই। মানে মাকাল শব্দটার মধ্যে কি রকম একটা ভাবার্থ আসে যে এর ভিতরে কিছু, কোনো গুণ নাই, কোনো দৈর্ঘ্যের হিসাবে কিছু হবে না, জাস্ট একটা ফল, স্বাদ নাই, কিচ্ছু নাই। যার কারণে এই শিমুল ফুল ও মাকাল ফল, কোন কোন? শিমুল ফুল, কোন ফুল? শিমুল ফুল, শিমুল ফুল। আরেকটা হচ্ছে মাকাল ফল, মাকাল ফল। তাহলে শিমুল ফুল ও মাকাল ফলের সহিত পণ্ডিত মশাই তাহার চেহারাতে বিদ্রুপ করার সুযোগ পাইতেন। ইহাতে তখন বড় লজ্জা পাইতাম, কিন্তু বয়স হইয়া কথা ভাবিয়াছি যদি জন্মান্তর থাকে তবে আমার মুখের স্বরূপ
এবং পণ্ডিত মশাইয়ের মুখে বিদ্রুপ আবার যেন অমনি করিয়াই প্রকাশ পায়। মানে কবি বুঝাইছে যদি জন্মান্তর থাকে, ঠিক আছে, তাহলে আমার মুখে স্বরূপ মানে এই যে তাকে বিদ্রুপ করার সুযোগ পাইলো, এই সুযোগটা পণ্ডিত মশাই আর পাবে না, বরং পণ্ডিত মশাই তাকে দেখে অহংকার মানে একটা প্রাউড ফিল করবে, এটা বুঝতেছে। আমার পিতা এককালে গরিব ছিলেন, তার মানে কি পণ্ডিত মশাইয়ের অনুপমের যে পিতা, মানে এখানে গল্পের যে নায়ক আমাদের, সেই নায়কের পিতা এককালে গরিব ছিলেন, ওকালতি করিয়া তিনি প্রচুর টাকা রোজগার করিয়াছিলেন। ওকালতি করেই সে প্রচুর টাকা রোজগার করেছে, ভোগ করিবার সময় নিমেষ মাত্র পান নাই, মৃত্যুতে তিনি যে হাত ছাড়িলেন সেই তার প্রথম অবকাশ। মানে একটা মানুষ সারা জীবন ইনকাম করছে কিন্তু ভোগ করার সুযোগটা সে পায় নাই, তারপর তার যখন মৃত্যু হয় এই মৃত্যুতেই তার প্রথম অবকাশ, অর্থাৎ সে জীবন থেকে মুক্তি লাভ করে। আমার তখন বয়স অল্প, যখন অনুপমের পিতা মারা যান তখন অনুপমের বয়স কি, বয়স হচ্ছে অল্প, মার হাতে আমি মানুষ। একজন ছেলের যখন বাবা মারা যায়, যখন সে এতিম হয়ে যায়, তাকে মানুষ করে কে, তার মা। স্বভাবতই আমরা এখানে দেখতে পাচ্ছি যে মার হাতেই আমি মানুষ। মা গরিবের ঘরের মেয়ে, তার মাও গরিবের ঘরের মেয়ে, তাই আমরা যে ধনী এ কথা তিনি মোটেও ভোলেন না। মানে তুমি দেখবা যখন ফ্যামিলিতে মা গরিব ঘরের হয়, তাই তুমি যদি বড়লোক বাবার ছেলে হও তোমাকে ভুলতে দিবেন না যে তুমি ধনী, আমাকেও ভুলতে দেয় না, মানে অনুপমকেও ভুলতে দেয় না। শিশুকালে আমি কোলে কোলে মানুষ 32, সেই জন্য শেষ পর্যন্ত আমার পুরোপুরি বয়সই হইল না। মানে বেশি আদরে আদরে থাকতে থাকতে মানুষ বাদর হয়ে যায়, এটাই হচ্ছে তার উল্লেখযোগ্য উদাহরণ, যে কোলে কোলে মানুষ হতে হতে তার যে ম্যাচুরিটি তার মধ্যে আসে নাই। আজও আমাকে দেখলে মনে হবে আমি অন্নপূর্ণার কোলে গজারণের ছোট ভাইটি। এই যে তোমার এখানে যে ওয়ার্ড গুলো আসতেছে, এগুলো তুমি কোথায় পাবা, এগুলোর মিনিং গুলো তুমি কোথায় বুঝবা, এগুলো জাস্ট তুমি তখনই বুঝবা যখন তুমি শব্দার্থ গুলো পড়বা। কি শব্দার্থ যখন পড়বা তখনই বুঝতে পারবা যে এই যে ওয়ার্ড গুলো রয়েছে, কবি যেগুলো ওয়ার্ড ইউজ করেছেন সেগুলোর মিনিং গুলো তুমি এখানে কিন্তু বুঝতে পারবা। আমার আসল অভিভাবক আমার মামা, মানে বোঝা যাচ্ছে যে অনুপমের আসল অভিভাবক অর্থাৎ এই সংসারের অভিভাবক হচ্ছে তার মামা। তার মানে কি মামা এখানে একটা প্রধান চরিত্র বা প্রধান চরিত্রগুলোর মধ্যে একটি। তিনি আমার চেয়ে বড় জোর বছর 6 বড়, মামা হচ্ছে অনুপমের চেয়ে +6 বছর, মানে 6 বছরের বড়, ঠিক আছে। কিন্তু ফলগুর বালি, এই যে ফলগুর বালি, এই কথাটা ইম্পর্টেন্ট। আমরা যখন ঢাবিতে পরীক্ষা দিয়েছিলাম এই প্রশ্ন কিন্তু এসেছিল। কিন্তু ফলগুর বালির মতো তিনি আমাদের সমস্ত সংসারটাকে নিজের অন্তরের মধ্যে শুষিয়া লইয়াছেন, তাহাকে না খুঁড়িয়া এখানকার এক গন্ডুসও রস পাইবার জোর নাই। মানে এক ফোঁটাও রস পাবে না সে যদি না চায়। এ কারণে কোনো কিছুর জন্যই আমার কোনো ভাবনা ভাবিতেই হয় না, যেহেতু তার মামার আদরের কোনো কিছুই তার মামা তাকে এনে দেন। কোনার পিতা মাত্রই স্বীকার করিবেন আমি সৎপাত্র। কোনার পিতা কি স্বীকার করবেন, যে আমি সৎপাত্র। আমি না, মানে অনুপম সৎপাত্র, তামাকটুকু পর্যন্ত খাই না। মানে অনুপম কোনো নেশা, বাজে নেশা বা আড্ডা এগুলোতে সে কিছুতেই নাই। ভালো মানুষ হওয়ার কোনো ঝঞ্ঝাটও নাই। যে স্বভাবতই ভালো মানুষ সে তো ভালো মানুষ হতে পারবে না, সে অলরেডি ভালো মানুষ হয়েই আছে হচ্ছে। তাই আমি নিতান্ত ভালো মানুষ, মাতার আদেশ মানিয়া চলিবার ক্ষমতা আমার আছে। মানে এখানে বোঝা যাচ্ছে যে অনুপম কার আদেশ, মানে মাতা, মানে মাতার আদেশের সে বাইরে যেতে পারবে না, মাতার আদেশের কখনোই সে বাইরে যেতে পারবে না। এরপরে হচ্ছে যে বস্তুত না মানিবার ক্ষমতা আমার নাই, যেটা অলরেডি বলে দিলাম যে মাতার আদেশ মানিবার আমার ক্ষমতা আছে বস্তুত, কিন্তু না মানিবার ক্ষমতা আমার নাই। মানে সে যে না করবে, যে তার মা কিছু বলছে সে বলবে না আমি এটা করবো না, এই সাহসও তার নাই। অন্তপুর বলতে কি বোঝায়, ওয়ার্ডগুলো একটু মনে রাখবা, ঠিক আছে। অন্তপুর বলতে কি বোঝানো হচ্ছে, অন্তপুরের শাসন চলিবার মতো করিয়াই আমি প্রস্তুত হইয়াছি, যদি কোনো কন্যা স্বয়ম্বরা হন তবে এই সুলক্ষণটি স্মরণ করিবেন। স্বয়ম্বরা মানে কি, স্বয়ম্বরা মানে হচ্ছে যে নারী নিজের স্বামী নিজে নির্ধারণ করে। কি নিজের স্বামী নিজে নির্ধারণ করবে, মানে হচ্ছে নিজের স্বামী নিজে নির্বাচন করে, নিজের স্বামী নিজে নির্বাচন করে, তাহলে আমরা তাকে কি বলবো, স্বয়ম্বরা বলবো। ওয়ার্ডগুলো খুব ইম্পর্টেন্ট, মনে রাখবা, ঠিক আছে। যদি কোনো কন্যা স্বয়ম্বরা হন অর্থাৎ নিজের স্বামী নিজে নির্বাচন করে তবে এই সুলক্ষণটি স্মরণ রাখিবেন, কারণ কি কন্যা তো একটা ভালো পাত্রে বিয়ে করতে চাবে। অনেক বড় ঘর হইতে আমার সম্বন্ধ আসিয়াছিল, অনেক বড় বড় ঘর হতে আমার সম্বন্ধ আসিয়াছিল, কিন্তু মামা যিনি পৃথিবীর আমার ভাগ্য দেবতার প্রধান এজেন্ট,
প্রধান এজেন্ট হচ্ছে তার মামা। আমি আগেই বলে দিচ্ছি যে প্রধান ক্যারেক্টারগুলোর মধ্যে একটা বিবাহ সম্বন্ধে তার একটা বিশেষ মত ছিল, ধনীর কন্যা তার পছন্দ নয়। এ দেখো, মামা বলে দিচ্ছে ধনীর কন্যা তার পছন্দ নয়, কিন্তু এমন কন্যার বাবা চান যে বাবা তাকে চাওয়ার আগেই সবকিছু দিয়ে দিবেন। মানে সে বাবাকে ধনী হওয়া যাবে না, কিন্তু সবকিছু থাকতে হবে, বা কৃপণ হওয়া যাবে না, ঠিক আছে? মানে তার আশা আকাঙ্ক্ষাটা দেখো কোন রূপে। আমাদের ঘরে যে মেয়ে আসিবে সে মাথায় হেড করিয়া চলিবে। কি করিবে? মাথায় হেড করিয়া চলিবে। তাহলে দেখো, যে হেড করিয়া আসিবে এই তিনি চান, মানে তার চাওয়াটাই কিরকম, যে কন্যা বাবা বড়লোক হওয়া যাবে না, কিন্তু চাওয়া মাত্র সবকিছু দিবেন, এবং এই কন্যা যাতে তার বাসায় মাথা নিচু করে চলে, মানে তার যে ধনী বাবার মেয়ে এটা যাতে সে বলতে না পারে। অথচ টাকার প্রতি তার অস্থি মজ্জা, টাকার প্রতি আসক্তি তার অস্থি মজ্জায় জড়িত। মানে টাকা লাগবে এটা তার মস্তিষ্কে, মানে অস্থি মজ্জায় জড়িত। তিনি এমন বেহাই চান যাহার টাকা নাই, অথচ সে টাকা দিতে কসুর করিবে না। মানে এমন বেহাই চান যার টাকা নাই, মানে সে গরিব কিন্তু টাকা দিতে কৃপণতা করবে না। যাই হোক, শোষণ করা চলিবে, অথচ বাড়িতে আসলে গুড়গুড়ির পরিবর্তে বাধা হুকায় তামাক দিলে তার নালিশ খাটিবে না। মানে এই যে নেশা, এগুলো যে নেশার দ্রব্য আগেকার মানুষ ইউজ করতো, যে গুড়গুড়ির পরিবর্তে, মানে এখন যেটাকে স্মোক বলা হয়, এটা ছিল তখন গুড়গুড়ির পরিবর্তে বাধা হুকায়, মানে হুকা যে খাইতো সেখানে তামাক দিলে যাহার নালিশ খাটিবে না। কি খাটিবে না? তামাক তার নালিশ খাটিবে না। আমার বন্ধু হরিশ, মনে রাখো ক্যারেক্টার গুলো। অনুপমের বন্ধু, অনুপমের বন্ধু কে? হরিশ। অনুপমের বন্ধু হরিশ, ক্যারেক্টার গুলো মনে রাখবা, ঠিক আছে? অনুপমের বন্ধু হরিশ কানপুরে কাজ করে। কোথায় কাজ করে? কানপুরে কাজ করে। সে ছুটিতে কলিকাতায় আসি আমার মন উতালা করিয়া দিল। সে বলিল, ওহে মেয়ে যদি বলো একটা খাসা মেয়ে আছে। তার মানে ওহে মেয়ে যদি বলো একটা খাসা মেয়ে আছে, মানে এটা খাসা মেয়ে বলতে বোঝানো হয়েছে যে অনেক ভালো দেখতে, সুন্দর, রূপবতী, গুণবতী একটা মেয়ে আছে। এই দ্বারা কি বোঝানো হয়েছে? যে খাসা মেয়ে আছে। কিছুদিন পূর্বে এমএ পাস করিয়াছি, মানে অনুপম কিছুদিন পূর্বে এমএ পাস, মাস্টার্স পাস করে ফেলছে। এখন সামনে যতদূর পর্যন্ত চলে ছুটি ধুধু করে দিচ্ছে, মানে তার ছুটির আর শেষ নাই, কারণ কি পড়াশোনা তো শেষ। এখন পরীক্ষা নাই, উমেদারি নাই, মানে কোনো কাজবাজ কিচ্ছু নাই, চাকরি নাই, নিজের বিষয় দেখিবার চিন্তাও নাই, শিক্ষাও নাই, ইচ্ছাও নাই। থাকিবার মধ্যেও ভিতরে আছে মা, বাহিরে আছেন মামা। কারণ আর কি, পরিবারের তো মানুষই দুইজন, একজন হচ্ছে মা আর একজন হচ্ছে কি মামা। মা মামা আর একজন হচ্ছে মা, এই দুইজনই তো। এই অবকাশের মরুভূমির মধ্যে আমার হৃদয় তখন বিশ্বব্যাপী নারী রূপের মরিচিকা দেখে দিয়েছিল। যখন তার কোনো কাজকর্ম নাই এবং একটা তো বয়সের ভাব চলে আসছে বয়সে, তাই না? তখন তার একটা বিয়ে করা উচিত। যার কারণে বলা হয়েছে যে এই অবকাশের মরুভূমির, মানে এই যে অবকাশ, যে ছুটির মরুভূমি, মানে চারপাশে শুধু ছুটি আর ছুটি, এই ছুটির মরুভূমির মধ্যে আমার হৃদয় তখন বিশ্ব নারী রূপের মরিচিকা দেখেছিল। মানে মরুভূমির মধ্যে যেমন একটু পর পর মনে হয় যে পানি আছে, ঠিক আছে, যে পানি আছে, সেই পানিটা দেখা যাচ্ছে, কিন্তু যখন তুমি যাবা দেখবে পানি নাই। তারও ছুটির মরুভূমির, মানে অবকাশের মরুভূমির মধ্যে নারী রূপের মরিচিকা দেখতে পাচ্ছিল, মানে তার নারীর একজন প্রয়োজন ছিল ওয়াইফ হিসেবে। আকাশে তাহার দৃষ্টি, বাতাসে তাহার নিঃশ্বাস, তরু মর্মরে তাহার গোপন কথা। তরু মর্মর মানে কি? এই যে ওয়ার্ডগুলো, এগুলো একটু মনে রাখবা, একটু পরেই দেখাই দিচ্ছি। এমন সময় হরিশ আসিয়া বলিল। হরিশকে? হরিশ হচ্ছে অনুপমের বন্ধু। হরিশ হচ্ছে কে? হরিশ হচ্ছে অনুপমের বন্ধু। মেয়ে যদি বলো, তবে আমার শরীর মন বসন্ত বাতাসে বকুল বনের নব পল্লব রাশির মতো কাঁপিতে কাঁপিতে আলোচনা বুনিতে লাগিল। হরিশ মানুষটা ছিল রসিক। তার মানে এই গল্পের রসিক মানুষ কে ছিল? রসিক ছিল হরিশ। রসিক, ঠিক আছে? রসিক, সরি বানান একটু ভুল হয়ে গেছে, তাই না? এখানে হবে রসিক। রসিক মানে সে ইচ্ছা করলেই যে কোনো একটা আসর বা কয়েকজন মানুষ নিয়ে আড্ডা দিচ্ছে, খুব ইজিলি সেই আসর বা আড্ডাটা খুব জমাইতে পারতো। এই জন্য তাকে বলা হয়েছে যে হরিশ মানুষটা ছিল রসিক। সরি, এই যে হরিশ আসর জমাইতে অদ্বিতীয়, মানে সে হচ্ছে প্রথম, সে আসর জমানোর মধ্যে একদম পটু, তাই সর্বত্রই তাহার খ্যাতি। দেখবা যখন আমাদের একটা সার্কেলের মধ্যে একজন আড্ডা জমাইতে পারে, সে কিন্তু অলওয়েজ কথা বলে এবং সমস্ত মানুষজন কি হাসাহাসি করে, তার সর্বোচ্চই খাতির। মামাও তাহাকে পাইলে ছাড়িতে চান না, কথাটা তার বৈঠক উঠিল। মেয়ের চেয়ে মেয়ের বাপের খবরটাই তাহার কাছে গুরুতর, মানে মামার কাছে মেয়ের চেয়ে মেয়ের বাবাটা বেশি ইম্পর্টেন্ট। কেননা মেয়ে তো তাকে জিনিস দিবে না, টাকা পয়সা দিবে না, দিবে কে? মেয়ের বাবা। এজন্য
মামার কাছে হচ্ছে মেয়ের বাপের খবরটাই তাহার কাছে গুরুতর। বাপের অবস্থা তিনি যেমনটি চান তেমনি, মানে তিনি যেমন চেয়েছিলেন যে বেশি বড়লোক হবে না, তবে সে যাতে চাওয়া মাত্রই সবকিছু পেয়ে যায়, ঠিক তেমনই হচ্ছে মেয়ের বাবার অবস্থা। এককালে ইহাদের বংশ লক্ষ্মীর মঙ্গলঘাট ভরা ছিল। লক্ষ্মীর মঙ্গলঘাট বলতে বোঝানো হয়েছে যে সেই কালে লক্ষ্মীর মঙ্গলঘাট আসলে বড়লোক ফ্যামিলি বোঝানো হয়েছে, ঠিক আছে, একটু রিচ ফ্যামিলি। তো সেই কালে সে বড়লোক ছিল, এখন তাহা শূন্য বলিলেই চলে। মানে একটা সময়ের পর মানুষের দেখা যায় কেউ বড়লোক হয়ে যায়, কেউ গরিব হয়ে যায়, সেই অবস্থায় তাদের চলতেছে। অথচ তলায় সামান্য কিছু বাকি আছে, দেশের বংশ মর্যাদা রাখিয়া চলা সহজ নয় বলিয়া ইনি পশ্চিমা গিয়ে বাস করিতেছেন। মানে সে এক এলাকা ছেড়ে আরেক এলাকায় চলে গেছে, কি তার যে মান সম্মান বংশ এগুলো একটু ঠিক রাখার জন্য। সেখানে গরিব গৃহস্থের মতোই থাকেন, একটি মেয়ে ছাড়া তারা আর নাই। মানে ফ্যামিলির মেম্বার কয়জন? সে এবং তার বাবা। সুতরাং তাহার ওই পশ্চাতে লক্ষ্মীর ঘরটি একেবারে উপর করিয়া দিতে দ্বিধা হইবে না, যেহেতু তার মেয়ে ছাড়া তার আর কেউ নাই, আরো ছেলে বা মেয়ে কেউ তো নাই, যার কারণে বাবার যা আছে সবকিছু তার মেয়ের জন্যই দিয়ে দিবেন। এসব ভালো কথা, কিন্তু মেয়ের বয়স যে 15, তাই শুনি আমার মন ভার হইল। মেয়ের বয়স কত মনে রাখবা? মেয়ের বয়স, মেয়ের বয়স, মেয়ের বয়স কত? 15। মেয়ের বয়স হচ্ছে 15, এটা শুনে কি আমার মনটা ভার হয়ে গেল। বংশে তো কোনো দোষ নাই, না দোষ নাই, মানে মামা জিজ্ঞেস করলো বংশে তো কোনো দোষ নাই, ঠিক আছে দোষ নাই, বাপ কোথাও তার মেয়ের যোগ্য বর খুঁজিয়ে পান না। মানে মেয়ের বাবা, মানে কল্যাণীর বাবা তার জন্য কোনো যোগ্য বর খুঁজিয়ে পান নাই। একে তো বরের হাট মহার্ঘ, তাহার পরে ধনুক ভাঙাপন, মানে ধনুক ভাঙাপন, এতই যৌতুক চাচ্ছিল যে তার বাবার পক্ষে সেটা পসিবল না। কাজেই বাপ কেবল সবুর করিতেছেন, কিন্তু মেয়ের বয়স সবুর করিতেছে না। মানে তার বাবা ওয়েট করতেছে যে যোগ্য পাত্র কখন পাওয়া যাবে, যেখানে পণ কম বা পণ নিবেন না এরকম, কিন্তু সেটার জন্য সে ওয়েট করতেছে। এদিকে মেয়ের বয়স তো ওয়েট করতেছে না, মেয়ের বয়স তো দিন যাচ্ছে, মেয়ের বয়স বাড়তেছে, এটা এখানে বোঝানো হয়েছে। যাই হোক, হরিশের সরস রসনার গুণ আছে। হরিশের সরস রসনার এই যে বিষয়গুলো, এগুলো সব শব্দার্থে তোমরা বুঝতে পারবা, ঠিক আছে। মামার মন নরম হইল, বিবাহের ভূমিকা অংশটা নির্বিঘ্নে সমাধা হইয়া গেল। মানে এই যে একটা বিয়ের যে ভূমিকা, এটা যখন শুরু হয়, এগুলো দিয়ে শুরু হয়, সেটা সমাপ্ত হয়ে গেল, মানে সমাধান হয়ে গেল। কলিকাতার বাহিরে যে বাকি পৃথিবীটা আছে সমস্তটাকে মামা আন্দামান দ্বীপের অন্তর্গত বলিয়া জানেন। মানে আন্দামান দ্বীপ একটা জায়গা, এই দ্বীপের অন্তর্গত বলিয়া জানেন, মানে তার বাহিরের যে আরো পুরা দুনিয়াটাই রয়েছে, এই বিষয়ে মামার ওই রকম জ্ঞান ছিল না। জীবনে একবার বিশেষ কাজে তিনি কন্যগড় কোথায়? কন্যগড় যারা হিন্দু তারা জানবে, ঠিক আছে। কন্যগড় পর্যন্ত গিয়েছিলেন। মামা যদি মনু হইতেন তবে তিনি হাবড়ার পুল পার হওয়াটাকে তাহার সংহিতায় একেবারে নিষেধ করিয়া দিতেন, ঠিক আছে। মানে এই যে হাবড়ার পুল, এই হাবড়ার পুল পার হওয়াটাকে তিনি একদম নিষেধ করে দিতেন। মনের মধ্যে ইচ্ছা ছিল নিজের চোখে মেয়ে দেখিয়া আসিব, সাহস করিয়া প্রস্তাব করিতে পারলাম না। প্রথমে বলা হয়েছে যে অনুপম কি তার, তুমি এই পাঠ শেষে কি শিখতে পারবা, সেখানে বলা হয়েছে অনুপমের ব্যক্তিত্বহীন, মানে সে যে কিছু বলবে সেটাও সে পারত না। কন্যাকে আশীর্বাদ করিবার জন্য যাহাকে পাঠানো হইলো সে আমাদের বিনু দাদাকে, সে আমাদের বিনু দাদা, আমাদের বিনু দাদা মানে হচ্ছে অনুপমের পিস্তুত ভাই। কি? অনুপমের ভাই। কেমন ভাই? পিস্তুত ভাই। কে? বিনু দাদা। তাহার মতো রুচি এবং দক্ষতার পরে আমি 16 আনা নির্ভর করিতে পারি। মানে তাহার মতো রুচি এবং দক্ষতার উপরে, মানে তার রুচি মানে পছন্দ এবং যে দক্ষতা, দক্ষতার উপরে আমি 16 আনা নির্ভর করিতে পারি। মানে অনুপম 16 আনা নির্ভর করিতে পারে। বিনুদা ফিরিয়া আসিয়া বলিলেন, মন্দ নয় হে, খাঁটি সোনা বটে। মানে ফার্স্টে বলা হয়েছে যে হরিশ বলেছিল মেয়ে যদি বলো একটি খাসা মেয়ে আছে, এখানে খাসা মেয়ে বলতে প্রথমে বুঝাইছি যে একদম মানে পরিপক্ক, সুন্দর, গুণের দিক দিয়ে, রূপের দিক দিয়ে, সব দিক থেকেই পারফেক্ট। যেটা আবার বিনোদা রিপিট করলো, খাঁটি সোনা হে, খাঁটি সোনা হে, খাঁটি সোনা বটে। বিনোদার ভাষা অত্যন্ত আটো, মানে তিনি খুব শর্ট ভাষায় কথা বলবেন। বিনোদার ভাষা অত্যন্ত আটো। যেখানে আমরা বলি চমৎকার, সেখানে তিনি বলেন কি চলনসই। এই ওয়ার্ড গুলো মনে রাখবা, ঠিক আছে ভাইয়ারা। যেখানে আমরা বলি চমৎকার, সেখানে কি বলেন? চলনসই। অতএব বুঝলাম আমার ভাগ্যে প্রজাপতির সঙ্গে পঞ্চস্বরের কোনো বিরোধ নেই। প্রজাপতির সঙ্গে পঞ্চস্বর, এটা সম্পর্ক, প্রজাপতির সঙ্গে পঞ্চস্বরের কোনো বিরোধ নেই। বলা বাহুল্য বিবাহ উপলক্ষে কন্যা পক্ষকেই কলিকাতায় আসিতে হইল। বিবাহ উপলক্ষে
পক্ষ মানে কন্যার বাবাকে কলিকাতায় আসিতে হইলো। কলিকাতা কাদের বাসা? কলিকাতায় কাদের বাসা? কাদের বাসা কলিকাতায়? কন্যার পিতা শম্ভুনাথ বাবু হরিশকে কত বিশ্বাস করেন তার প্রমাণে এই যে বিবাহের 3 দিন পূর্বে তিনি আমাকে প্রথম চক্ষে দেখেন। মানে বিবাহের মাত্র 3 দিন, কয়দিন পূর্বে? মাত্র 3 দিন পূর্বে, মাত্র 3 দিন পূর্বে কন্যার পিতা কন্যার যে হবু হাজবেন্ড একে স্বচক্ষে দেখেন এবং আশীর্বাদ করিয়া যান। বয়স তার 40-এর কিছু এপারে বা ওপারে, মানে বয়সটা 40-এর এপার বা ওপার হবে। চুল কাঁচা, গোফে পাক ধরিতে আরম্ভ করিয়াছে মাত্র। সুপুরুষ বটে, মানে দেখতে হ্যান্ডসাম, সুপুরুষ বটে। ভিড়ের মধ্যে দেখিলে সকলের আগে তার উপরে চোখ পড়িবার মতো চেহারা। মানে তুমি ভিড়ের মধ্যে দেখো তাহলে এই কল্যাণের পিতায় এমন মানুষ বা এমন চেহারা এতটাই হ্যান্ডসাম যে তার উপরে প্রথম চোখ পড়বে। ঠিক আছে, তো এটাই বোঝানো হয়েছে এই পৃষ্ঠায়। এখন আমরা চলে যাব নেক্সট পেজে, যে আমাদের নেক্সট পেজে কি রয়েছে। দেখো যে আশা করি আমাকে দেখিয়া তিনি খুশি হইয়াছিলেন, বোঝা শক্ত, কেননা তিনি বড়ই চুপচাপ। মানে শম্ভুনাথ বাবু হচ্ছে চুপচাপ স্বভাবের মানুষ, দেখতে হ্যান্ডসাম। যে দুটি একটি কথা বলেন যেন তাহাতে পুরো জোর দিয়া বলেন না। মামার মুখ তখন অনর্গল ছুড়িতেছিল। মনে ধনে মানে আমাদের স্থান শহরের কারো চেয়ে কম নয়, সেইটাকেই তিনি নানা প্রসঙ্গে প্রচার করিতেছিলেন। মানে কিছু কিছু মানুষ দেখবা যে তুমি তার সাথে দেখা করলে সে এমন একটা ভাব নিবে যে এই এলাকায় বা এই শহরে তার মতো বড় লোক, এত জ্ঞানী, এত চালাক আর কেউ নাই। মানে নিজের প্রশংসায় সে নিজে অল টাইম ব্যস্ত। সেই ক্যারেক্টারটা হচ্ছে এখানে অনুপমের মামা। মামার মুখে যেটা আমরা বললাম, সম্রাট বাবু এ কথায় একেবারে যোগ দিলেন না। আবার কিছু মানুষ দেখুন সে তার প্রশংসা করতেছে কিন্তু আমি এদিকে কানিয়ে নিচ্ছি না, সেরকম হচ্ছে কল্যাণীর পিতা। কোনো ফাঁকে একটা হু বা হ্যাঁ কিছুই শোনা গেল না। আমি হইলে দমিয়া যাইতাম, কিন্তু মামাকে দমানো শক্ত। তিনি সম্রাট বাবুর চুপচাপ ভাব দেখিয়া ভাবিলেন লোকটা নিতান্ত নির্জীব, একেবারে কোনো তেজ নেই। কিন্তু তোমাকে বুঝতে হবে যে শান্ত, যে মানুষটা সবচেয়ে বেশি শান্ত সে সবচেয়ে বেশি বিপজ্জনক। সে সবচেয়ে বেশি কি বিপজ্জনক, মানে ডেঞ্জারাস হয়। আমরা তারপরে দেখি বেহাই সম্প্রদায়ের আর যাই হোক তেজ থাকাটা দোষের, অতএব মামা মনে মনে খুশি হইলেন। মানে বেহাই যদি তেজ থাকে তাহলে তো দোষ, তাহলে কি তার সাথে সে কথা কাটাকাটি হতে পারে, যার কারণে তেজ না থাকাটাই এটা সবচেয়ে ভালো। অতএব মামা মনে মনে খুশি হলেন। সম্রাট বাবু যখন উঠিলেন তখন মামা সংক্ষেপে উপর হইতেই তাকে বিদায় করিলেন, গাড়িতে তুলিয়া দিতে গেলেন না। মানে মামা তাকে গাড়িতে তুলে দিতেও গেলেন না। কিন্তু এটা আমাদের কি, এটা আমাদের ম্যানারের মধ্যে চলে, যে বাসার মধ্যে যদি কেউ আসে তাকে অ্যাটলিস্ট বাসার বাইরে পর্যন্ত বের করে আগায় দেওয়া উচিত। পণ সম্বন্ধে দুপক্ষে পাকাপাকি কথা ঠিক হইয়া গিয়াছিল। মামা নিজেকে অসামান্য চতুর বলিয়াই অভিমান করিয়া থাকেন, কথাবার্তায় কোথাও তিনি কিছু ফাঁক রাখেন নাই। টাকার অঙ্ক তো স্থির ছিল, টাকার অঙ্ক একদম স্থির। তারপরে গহনা কত ভরির এবং সোনা কত দরের হইবে সে একেবারেই বাধাবাধি হইয়া গিয়াছিল। আমি নিজে এই সমস্ত কথার মধ্যে ছিলাম না, জানিতাম না দেনা পাওনা কি স্থির হইল। মানে তোমার ধরো বিয়ে, কিন্তু তুমি কিছুই জানো না, ডিল করতেছে আরেকজন, কত ভরি স্বর্ণ হবে, কত ক্যারেটের স্বর্ণ হবে, সেই স্বর্ণের দাম কত হবে, কত টাকা দিতে হবে, এ টু জেড মামা দেখতেছিল। এগুলোতে পর্যন্ত গেল। এরপর হচ্ছে যে তোমার বিয়ের যে বয়সটা, মানে বিয়ের যে সময়টা, সেই সময়টা চলে আসলো। গায়ে হলুদ অসম্ভব রকম ধুম করিতে গেল। বাহক এত গেল যে তাহার আদর্শমারি করিতে হইলে কেরানি রাখিতে হয়। মানে এতগুলো লোক নিয়ে গেছে যে কেরানি রাখতে হবে, যদি এই সবগুলো লোক গণনা করতে যায়। তাহাদিওকে বিদায় করিতে অপর পক্ষকে যে নাকাল হইতে হবে সে কথা স্মরণ করে মামার সঙ্গে মা একযোগে বিস্তর হাসিলেন। মানে এই মা আর মামা এই দুইজন গেছে হচ্ছে যে মেয়ের ফ্যামিলিকে অপমান করার জন্য। কিসের জন্য? মানে মেয়ের ফ্যামিলিকে, মেয়ের যে বাবা রয়েছে অপদস্থ করার জন্য, অপদস্থ করার জন্যই তারা মূলত গিয়েছেন, যার কারণে এতগুলো লোক নিয়ে গিয়েছে। ব্যান্ড বাঁশির শখের কনসার্ট, ব্যান্ড বাঁশির শখের কনসার্ট প্রভৃতি যেখানে যত প্রকার উচ্চ শব্দ আছে সমস্ত একসঙ্গে মিশাইয়া বর্বর কোলাহলের মতো হস্তি দ্বারা সঙ্গীত সরস্বতীর পদ্মবন দলিত বিদলিত করিয়া আমি তো বিবাহ বাড়িতে গিয়ে উঠিলাম। মানে মনে হচ্ছে যে একদম
কোলাহলের এতই কোলাহল ছিল যে মত্ত হস্তি দ্বারা সঙ্গীত সরস্বতীর পদ্মবন্দলিত, ঠিক আছে, মানে এখানে হাতির সাথে তুলনা করা হয়েছে। আংটিতে হাড়েতে জড়ি জহরাতে আমার শরীর যেন গহনার দোকান নিলামে চড়িয়াছে বলিয়া বোধ হয়। তাহাদের ভাবি জামাইয়ের মূল্য কত যেন কত পরিমাণে সর্বাঙ্গে স্পষ্ট করিয়া লিখিয়া ভাবি শ্বশুরের সঙ্গে মোকাবেলা করিতে চাইয়াছিলেন। মানে এই যে মামা, আমাদের যে মামা রয়েছে, এই মামা তাহার যে ভাগ্নে, এই ভাগ্নেকে এমন ভাবে সাজাইছে আংটি বা গহনা দিয়ে, যাকে মানে তাকে কেউ দেখেই মনে করে যে প্রচুর রিচ ফ্যামিলির ছেলে, যে তাকে কোনো প্রকারে অপদস্থ করা যাবে না। মানে তোমার যখন পোশাক এবং গহনা অর্নামেন্টস এগুলো যখন তোমার সম্মানের ধারক হবে, সেটাই আমার মনে হয় যে এগুলো হচ্ছে সম্মানের ধারক ও বাহক, যার কারণে এইভাবে তাকে সাজাইয়া নিয়ে গিয়েছিল। মামা বিবাহ বাড়িতে ঢুকিয়া খুশি হইলেন না। একে তো উঠানটাতে বরযাত্রীদের জায়গা সংকুলন হওয়াই শক্ত। যেখানে তুমি মানুষ নিয়ে গেছে 1-1.5 হাজার, সেখানে জায়গা কুলাবে কিভাবে? তাহার পরে সমস্ত আয়োজন নিতান্ত মধ্যম রকমের, মানে আয়োজন হচ্ছে একদম কি মধ্যম রকমের। ইহার পরে সম্রাট বাবুর ব্যবহারটাও নিহার ঠান্ডা, মানে সম্রাট বাবু আগেও যেরকম ঠান্ডা মানুষ, এখনো ঠান্ডা। তার বিনয়টা অজস্র নয়, মুখে তো কথাই নাই, কোমরে চাদর বাঁধা। যেহেতু মেয়ের বিয়ে সব তাকেই করতে হচ্ছে, সব কাজ কাম যা আছে সব তাকেই করতে হচ্ছে, যার কারণে বলা হয়েছে কি নিতান্তই মধ্যম রকমের, এবং তার কোমরে কি গামছা বাঁধা। এগুলো গেল আমাদের। এরপর হচ্ছে আমি সবাই বসিবার কিছুক্ষণ পরেই মা সমর বাবুকে পাশের ঘরে ডাকিয়া লইয়া গেলেন। এখন শুরু হবে মেন খেলা, এখন শুরু হবে খেলা। এই যে অনুপম গল্প, এখন তার মজাটা পাবা, ঠিক আছে? কি কথা হইলো জানি না, কিছুক্ষণ পরে সমর বাবু আমাকে আসিয়া বলিলেন, বাবাজি একবার এই দিকে আসতে হচ্ছে। এতক্ষণ পরে জামাইকে ডাক দিলেন। ব্যাপারখানা এই, সকলের না হোক কিন্তু কোন কোন মানুষের জীবনের একটা কিছু লক্ষ্য থাকে। মামার একমাত্র লক্ষ্য ছিল তিনি কোনো মতেই কারো কাছে ঠকিবেন না। মানে কিছু কিছু মানুষ দেখবা যেরকম তর্ক, যত প্রকার তর্ক আছে সবকিছু করে হলেও সে জিততে চাইবে, সে হারতে চাইবে না, তার ভুল হলেও সে হারতে চাইবে না। সেই ক্যারেক্টারটাই হচ্ছে কি মামা। এখন তার ভয় তার বিহাই তাকে গহনায় ফাঁকি দিতে পারেন, মানে তার ভয়টা দেখো কিরকম, যেহেতু দেখছে মেয়ে হচ্ছে মিডিল ক্লাস ফ্যামিলি, যার কারণে এই মেয়ের বাবা তাকে গহনায় তাকে ফাঁকি দিতে পারে। বিবাহ কার্য শেষ হয়ে গেলে সে ফাঁকির আর প্রতিকার চলবে না, মানে বিবাহ কার্য শেষ হয়ে যায় তখন তো মামার কিছু বলতে পারবে না। বাড়ি ভাড়া, সগাত লোক বিদায় প্রভৃতি সম্বন্ধে যেরকম টানাটানির পরিচয় পাওয়া গেছে, তাহাতে মামা ঠিক করিয়াছিলেন দেওয়া থোয়া সম্বন্ধে যে এ লোকটির শুধু মুখের কথার উপর ভর করে চলিবে না। মানে তোমার এই যে আয়োজন বা যে সাজানো গোছানো পরিবেশ, এগুলো দেখলে অনুপমের মামার মনে হয়েছে যে এই বিষয়টা, মানে এই বিষয়গুলো দেখে মনে হয়েছে যে সম্বন্ধ যেহেতু মিডিল ক্লাস, সে হয়তো বা আমি বিষয় নিয়ে আর কোনো কিছু বলতে পারবো না, সে আমাকে ঠকাইয়াও ফেলে, আমি তো তাকে আর দোষারোপ করতে পারবো না। যার কারণে সেজন্য বাড়ির শেখারদের শুদ্ধ সঙ্গে আনিয়েছিলেন। শেকরা 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 বলতে কি বোঝানো হয়েছে, যে গহনা যারা বিচার বিবেচনা করে সেই শেকরাদের শুদ্ধ সঙ্গে আনিয়েছিলেন। পাশের ঘরে গিয়া দেখিলাম মামা এক তত্ত্ব পোষে এবং শেকরা তাহার দাড়িপাল্লা কষ্টি পাথর দিয়ে এই স্বর্ণ যে রয়েছে, যে গহনা রয়েছে, এগুলো 1 নাম্বার না 2 নাম্বার কত ক্যারেট, এগুলো যাচাই বাছাই করা হয়, প্রভৃতি লইয়া মেজে বসিয়া আছে। সুমন বাবু আমাকে বললেন, তোমার মামা বলিতেছেন বিবাহের কাজ শুরু হইবার আগে তিনি কনের সমস্ত গহনা যাচাই করিয়া দেখিবেন, ইহাতে তুমি কি বলো? আমি মাথায় হেড করিয়া চুপ করিয়া রইলাম। তোমাকে তো এখানে বুঝতে হবে যে অনুপমের কোনো কিছুই নাই, অনুপম মানে কিছু বলতেই পারবে, তার সমস্ত ডিসিশন বলো যা বলো সব নেয় তার মামা এবং মা। যার কারণে সুমনবাবু ভাবছিলেন যে আর যাই হোক তোমার এখানে তো অ্যাটলিস্ট জামাই কথা বলবে, যেহেতু বিয়ে হওয়া ভাব। এখানেও যখন জামাই কথা বললো না, দেখো এখানে কিন্তু জামাই কথা বলবে না, ঠিক আছে? মামা বলিলেন ও আবার কি বলবে, মানে মামার কথা দেখো যে ও আবার কি বলবে, সব তো হচ্ছে মামা, মানে হেড হচ্ছে মামা, আমি যা বলবো তাই হবে। সুমনবাবু আমার দিকে চাইয়া বলিলেন, সেই কথা তো ঠিক, উনি যা বলিবেন তাই হইবে, এই সম্বন্ধে তোমার কিছু বলিবার নাই। আমি একটু ধারণার ইঙ্গিত জানাইলাম, এসব কথাই আমার সম্পূর্ণ অনধিকার, মানে এসব কথাই আমার ঢোকার কোনো অধিকারই নাই। আচ্ছা তবে বসো, মেয়ের গা হইতে সমস্ত গহনা খুলিয়ে আনিয়াছি। মানে এই ব্যাপারটা দেখো, যে একটা মেয়ের বিয়ে হচ্ছে, সেই বিয়ের মাঝখান থেকে, মানে ভরপুর একটা মজলিসের মাঝ থেকে একটা মেয়ের গা থেকে গহনা খুলে জাস্ট যাচাই করা হচ্ছে যে সে আসল গহনা দিছে কিনা, ঠিক আছে? এটা তো কতটা অপমান একটা মেয়ে এবং মেয়ের বাবার জন্য। এই বলিয়া উঠিলেন।
মামা বললেন অনুপম এখানে কি করি, ও সবাই গিয়ে বসুক। সম্রাট বললেন না সবাই নয়, এখানেই বসিতে হইবে, যেহেতু তোমাকে বুঝতে হবে আমি একটু আগে বলছি সম্রাট বাবু কি শান্ত মানুষ কিন্তু ডেঞ্জারাস প্রকৃতির। কিছুক্ষণ পরে তিনি একখানা গামছায় বাতা গহনা আনিয়া তক্তপোষের উপর মেলিয়া ধরিলেন, সমস্ত তাহার পিতামহীদের আমোদের গহনা, হাল ফ্যাশনের সূক্ষ্ম কাজ নয়, যেমন মোটা তেমনি ভারী। তো এখানে যে পেজে বলা হয়েছে সেখানে তুমি দেখতে পাবা যে সমুদ্র যখন গহনাগুলো নিয়ে আসছে, যে ক্যারেটের দেওয়ার কথা ছিল তার চেয়ে আরো ভালো ক্যারেটের, এবং এখানে কোনো ডুপ্লিকেট নাই, কোনো ঝামেলা নাই। শেখরা বলে দিল যে এগুলা অনেক ভালো কোয়ালিটির গহনা। তখন দেখো মামার মুখ লাল হইয়া উঠিল। দরিদ্র তাহাকে ঠকাইতে চাইবে কিন্তু তিনি ঠকিবেন না। আর এদিকে একটা দেখো মামা সেটা হাতে লইয়া দেখিলেন এই ইয়ারিং দিয়ে কন্যাকে তাহারা আশীর্বাদ করিয়াছেন। মানে সম্মত বাবু ইয়ারিং যখন মামা হাতে দিয়ে বললেন এটা আপনারা রাখিয়া দিন, ঠিক আছে। শেখরা বললেন ইয়া বিলাতি মাল, ইহাতে সোনার ভাগ সামান্য রয়েছে। মানে সম্মত বাবুরা যেটা দিয়ে মেয়েকে আশীর্বাদ করেছিল সে বিলাতি মাল, মানে একটু এখানে সোনার গহনা কম, 2 নাম্বার জিনিস, যাকে আর্কিটেক্ট বলা হয় 2 নাম্বার জিনিস, ঠিক আছে, 2 নাম্বার জিনিস। মানে যারা বেশি কথা বলতেছে তাদের গহনাই কিন্তু 2 নাম্বার, অপরদিকে সম্পদ বাবুর কথা কম কিন্তু সেগুলো হচ্ছে একদম র জিনিস, মানে একদম 1 নাম্বার ক্যারেটের জিনিস। সেখানে দেখো সম্পদ বাবু বললেন না এখন সবাই বসিতে হইবে না, চলুন আগে আপনাদের খাওয়াইয়া দিই। যখন মামা হেরে গেলেন তখন বলেন চল সবাই গিয়ে বসি, কিন্তু সম্পদ বাবু বললো কি এখন সবাই বসিতে হইবে না, চলেন আগে আমাদেরকে খাওয়াইয়া দিই। মা বলেন সে কি কথা, লগ্ন পরে, যেহেতু সম্পদ ডেঞ্জারাস মানুষ, লগ্ন গুলা পরে আগে আপনাদেরকে খাওয়াইয়া দিই। লোকটি নিহাত ভালো মানুষ ধরনের, কিন্তু ভিতরে বেশ একটু জোর আছে বলিয়াই বোধ হয়। মামাকে উঠিতে হইল, বরযাত্রীরা আহার হইয়া গেল, আয়োজনের আরম্ভ নাইলে খাওয়া দাওয়া সব শেষ হয়ে গেল। খাওয়া দাওয়া শেষে মামা বলিলেন এই যে বরযাত্রীর খাওয়া শেষ হইলে বাবু আমাকে খাইতে বললেন। মামা বলেন সে কি কথা, বিবাহের পূর্বে বর খাইবে কেমন করিয়া, মানে এটা নিয়ম যে বিবাহের পূর্বে বর খাবে কিভাবে, এটা হচ্ছে আগেকার যে হিন্দু ছিল তাদের নিয়ম ছিল। এর সম্বন্ধে আমার কোনো মত প্রকাশকে তিনি সম্পূর্ণ উপেক্ষা করিয়া আমার দিকে চাহিয়া বলেন তুমি কি বলো, বসে যাইতে দোষ কিছু আছে? মূর্তিমতী মাতৃ আজ্ঞা স্বরূপে মামা উপস্থিত, তার বিরুদ্ধে চলা আমার পক্ষে অসম্ভব, আমি আহারে বসিতে পারিলাম না। তখন সুমন বাবু আমাকে বললেন আপনাদেরকে অনেক কষ্ট দিয়াছি, আমরা ধনী হই, আপনাদের যোগ্য আয়োজন করিতে পারি নাই, ক্ষমা করিবেন, রাত হইয়া গেছে, আর আপনাদের কষ্ট বাড়াইতে ইচ্ছা করি না। তবে মা বলিলেন, মানে এখানেই সমুদ্রের কথা শেষ হয়ে গেল, ঠিক আছে। মা বললেন তা সবাই চলুন আমরা তো প্রস্তুত আছি। সম্মত বললেন তবে আপনাদের গাড়ি বলিয়া দিই, মানে গাড়ি বলিয়া দিই বলতে বোঝানো হয়েছে তবে আপনাদের গাড়ি ডাকিয়া দিই। এখন গাড়ি ডাকিয়ে দিবে তাহলে কি বিয়ে হবে না, এটাই তো বোঝা যাচ্ছে তাই না, তার মানে কি বিয়ে হবে না? এখন দেখো মামা আশ্চর্য হয়ে বলেন ঠাট্টা করিতেছেন নাকি? সময় কহিলেন ঠাট্টা তো আপনারাই করিয়া ছাড়িয়াছেন, ঠাট্টার সম্পর্কটাকে স্থায়ী করিবার ইচ্ছা আমার নাই। মামা 2 চোখ এত বড় করিয়া মেলিয়া অবাক হইয়া বললেন, শম্ভুনাথ কহিলেন আমার কন্যার গহনা আমি চুরি করিব এ কথা যারা মনে করে তাদের হাতে আমি কন্যা দিতে পারি না। মানে একজন পিতা তাকে কন্যা কখনোই দিবে না যে বংশ বা যে ফ্যামিলি মনে করে তার কন্যার পিতা এই গহনা চুরি করবে, মানে সে কম দিবে। আমাকে একটি কথা বলাও তিনি আবশ্যক বোধ করলেন না, কারণ প্রমাণ হয়ে গেছে আমি কেউই নন, মানে সে হচ্ছে কি ব্যক্তিত্ব হইল অলরেডি বুঝে গেছে। তারপরে যা হইলো সে আমি ইচ্ছা করি না, ঝাড় লণ্ঠন ভাঙিয়া চুরিয়া জিনিসপত্র লন্ড ভন্ড করিয়া বরযাত্রের দল দক্ষ যজ্ঞের পালা সারিয়া বাহির হইয়া গেল। মানে এই যে বিবাহের যে আসর, এই আসর ছেড়ে বের হয়ে আসলো। বাড়ি ফিরিবার সময় ব্যান্ড, রসন চৌকি মানে কি এগুলো একটু মনে রাখবা, ঠিক আছে। ও কনসার্ট একসঙ্গে বাজলো না, অভ্রের ঝাড়গুলো আকাশের তারার উপর আপনাদের কর্তব্যের বরাত দিয়ে কোথায় যে মহানির্বাণ লাভ করিল সন্ধান পাওয়া গেল না। মানে হচ্ছে তোমার এই ব্যান্ড, তারপর কনসার্ট যেগুলো ছিল যাওয়ার সময় একরকম আনন্দ হই হুল্লোড় করতে করতে মানে মত্ত হস্তির হাতির মতো গিয়েছিল, যখন আসছে তখন চুপচাপ, কোনো কথা নাই। কারণ কি হালকার উপরে ঝাপসা ছ্যাঁকা খেলে যেরকম হয় সেরকম ছ্যাঁকাটা খেয়েছে অনুপমের ফ্যামিলি। এখন দেখো কিছু শব্দার্থ এখানে নির্বাচন করা হয়েছে। অন্তপুর, অন্দরমহল বা ভেতর বাড়ি, অন্নপূর্ণা, অন্নে পরিপূর্ণা বা দেবী দুর্গা, অবকাশের মরুভূমি এককালে ইহাদের বংশে লক্ষ্মীর মঙ্গল ঘট ভরা ছিল। লক্ষ্মী ধন ও ঐশ্বর্যের দেবী। কি লক্ষ্মী কিসের দেবী? ধন ও ঐশ্বর্যের দেবী। মঙ্গল ঘট হচ্ছে তার প্রতীক।
এই জিনিসগুলো ভাইয়া খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? এই জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট, তুমি একটু কষ্ট করে মনে রাখবা। লক্ষ্মীর ধন, ঐশ্বর্যের দেবী মঙ্গল গ্রহ তার প্রতীক। কল্যাণীদের বংশে একসময় লক্ষ্মীর কৃপায় ঐশ্বর্যের ঘট পূর্ণ ছিল। মানে ওই যে বলা হয়েছে একসময় তারা অনেক বড় লোক ছিল, অভিষিক্ত, অভিষেক করা হয়েছে এমন। আজও আমাকে দেখিলে মনে হবে আমি অন্নপূর্ণার কোলে গরনের ছোট ভাইটি। এখানে দেবী দুর্গার দুই পুত্র, কি দেবী দুর্গার দুই পুত্র, দেবী দুর্গার দুই পুত্র অগ্রজ গণেশ ও অনুজ কার্তিকেয়, ছোট এবং বড়, সেটা হচ্ছে গণেশ এবং কার্তিকেয়। মা দুর্গার কোলে থাকা দেব সেনাপতিকে কার্তিকেয়কে বোঝানো হয়েছে। ব্যঙ্গার্থে প্রয়োগ, কিসে প্রয়োগ? ব্যঙ্গার্থে প্রয়োগ। আন্দামান দ্বীপ, আন্দামান দ্বীপ বলতে কি বোঝানো হয়েছে? ভারতীয় সীমানাভুক্ত বঙ্গোপসাগরের দ্বীপ বিশ্বে স্বদেশী আন্দোলনের যুগে রাজবন্দীদের নির্বাসন শাস্তি দিয়েও আন্দামান বা আন্দামান দুইটাই বলা যায় পাঠানো হতো। উমেদারি, প্রার্থনা চাকরির আশায় অন্যের কাছে ধর্ণা দেওয়া। মানে যে উমেদারি বলা হয়েছে, উমেদারি নেই, চাকরি নেই, অন্যের কাছে ধর্ণা দেওয়া। জীবনটা না দৈর্ঘ্য হিসেবে বড় না গুণের হিসেবে, এটা ভাইয়া মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে? জীবনটা না দৈর্ঘ্য হিসেবে বড় না গুণের হিসাবে, এখানে তোমরা একটু দেখে নিবা। কোষ্ঠী পাথর, যে পাথরে ঘষে সোনার খাদ্য যাচাই করা, পরীক্ষা করা হয়। কনসার্ট, নানা রকমের বাদ্যযন্ত্রের ঐক্যতান। আমরা যেমন কনসার্ট বুঝি, কনসার্টে গেলে কি হয়? গান বাজনা, হারমোনিয়াম, তবলা, গিটার, বাঁশি, অনেক কিছু বাজানো হয়। সেই কনসার্ট নানা রকম বাদ্যযন্ত্রের ঐক্যতান। পূর্ণগড়, কলকাতার নিকটস্থ একটি স্থান, কলকাতার নিকটস্থ একটি স্থান। এই শব্দ অর্থগুলো তোমরা একটু কাইন্ডলি দেখে নিবা, তোমরা একটু দেখলেই বুঝবা, ঠিক আছে? এখন দেখো যে আমরা আরেকটু জায়গা দেখি। এখন দেখো যে বাড়ির সকলে তো রাগিয়া আগুন, কন্যার পিতা এত গুমর, কলি যে চারিপায়া, কলি যে চারপোয়া হইয়া আসিল। সকলে বলিল দেখি মেয়ের বিয়ে দেন কেমন করিয়া, কিন্তু মেয়ের বিয়ে হইবে না এ ভয় যার মনে নাই, তার শান্তির উপায় কি? ঠিক আছে, এতটুকু জিনিস আমি তোমাদেরকে বলে দিচ্ছি, দেখো যা বলবো হুবহু বইয়ে থাকবে, ঠিক আছে? জাস্ট বইটা রাখো এবং আমার কথাগুলো শোনো। যে যখন একটা মেয়ের বিয়ে হয় না, বিশেষ করে মেয়েদের যদি বিয়ে না হয়, সেই মেয়েটাকে ধরা হয় যে সাধারণত এই মেয়েটা বিয়ে হবে না। কারণ একটা মেয়ের বিয়ে ভেঙে গেলে সেই মেয়েকে সাধারণত কেউ বিয়ে করতে চায় না, ঠিক আছে? এখন সেই কথাগুলো আশেপাশের মানুষ বলতেছে যে মেয়ের যে বিয়ে ভেঙে গেল, এই মেয়েকে বিয়ে দেন কেমন করিয়া, সেটাই আমি দেখবো। কিন্তু আসলে তো মেয়ে বা মেয়ের বাবার কথা বলো, তাদের মধ্যে এই ভয়ই নাই যে বিয়ে হবে না, ঠিক আছে? তার কারণে তারা এই ভয়টা পাচ্ছে না। এখন অনেকদিন পরে আমরা এখন দেখব মাকে লইয়া তীর্থে চলিতেছিলাম, মানে মাকে লইয়া তীর্থে যাইতেছিলাম, যে অনুপম এবং অনুপমের মা তীর্থে যাচ্ছিল, সেখানে আসিয়া তাহা অফুরান হইয়াছে। সেখানকার বিবরণ একটুখানি বলিয়া আমরা এই লেখা শেষ করিয়া দিই, মানে সেখানকার বিবরণ এবং সেখানে গল্পের শেষ কাহিনী হবে। আমার উপরে ভার ছিল, মানে মাকে নিয়ে যাচ্ছে, এখানে অনুপমের উপরে ভার ছিল, কারণ মামা এবারও হাবড়ার পুল পার হন নাই, মানে এলাকায় সে পার হয় নাই। রেলগাড়িতে ঘুমাইতেছিলাম, ঝাঁকানি খাইতে খাইতে মাথার মধ্যে নানা প্রকার এলোমেলো স্বপ্নের ঝুমঝুমি বাজতেছিল। হঠাৎ একটি কোন স্টেশনের জাগিয়ে উঠলাম, আলোতে অন্ধকার মেশা সেও এক স্বপ্ন। কেবল আকাশের তারাগুলি চিরপরিচিত, আর সবই অজানা স্পষ্ট। স্টেশনের দ্বীপ কয়টা খাড়া হইয়া দাঁড়াইয়া আলো ধরিয়া এই পৃথিবীটা যে কত, এখানে হালকা স্টেশন, জার্নি, এগুলো বিবরণ দিয়েছে। এখন এই বগিতে যখন থামে, এই থামার মাঝে একটা কাহিনী হচ্ছে যে ওই স্টেশনের যে তখন ব্রিটিশ যে কর্মচারীগুলো ছিল বা ব্রিটিশ যারা ছিল, হ্যাঁ, তাদের জন্য একটা বগি রিজার্ভ করা ছিল। সেই রিজার্ভ বগিতে কিন্তু এরা উঠে পড়েছিল, কিন্তু এইখানে তো টিকিট দেওয়া ছিল কাদের? টিকিট তারা বিক্রি করেছে, যে টিকিট বিক্রি করেছে কাদের কাছে? এই যে অনুপমের মা, কল্যাণী এবং তার সাথে আরো কিছু সাঙ্গপাঙ্গ ছিল, ঠিক আছে? এগুলো সবার কাছে কিন্তু তারা টিকিট বিক্রি করে দিয়েছে, যার কারণে যখন তাদেরকে বলা হলো যে বগিটা তোমরা ছেড়ে দাও, তাদের বড় ছাড় উঠবে, কিন্তু তারা এই অনুপম এবং অনুপমের মা বগি ছাড়তে চাইলেও বগি ছাড়েনি। কে বগি ছাড়েনি? কল্যাণী। কারণ সে কি? কারণ সে প্রতিবাদী একটি ক্যারেক্টার এই গল্পে দেখানো হয়েছে, ঠিক আছে? যে দেখো, এখন আমরা দেখবো যে মা কিভাবে কথা বলে। অনুপমের মা সাধারণত কল্যাণীদের অন্য কারোর সাথে কথা বলতে পছন্দ করে না, মানে সে অন্য কারোর সাথে হুটকে কথা বলতে পারে না, একটু নিজের মধ্যে থাকার মধ্যে পছন্দ করে। কিন্তু এখানে অনুপমের মা কথা বলতেছিল, কার সাথে কথা বলতেছিল? কথা বলতেছিল হচ্ছে
দেখো, অনুপমের মানুষের সঙ্গে দূরে থাকে তার অভ্যাস। এই মেয়েটি পরিচয় লইতে তার খুব ইচ্ছা, কিন্তু স্বাভাবিক বাধা কাটাইয়া উঠিতে পারিতেছিলেন না। এই সময় গাড়ি একটা বড় স্টেশনে আসিয়া থামিল। সে জেনারেল সাহেব যেটা বললাম, যে এই যে স্টেশন ছাড়ার কথা বলছে, ঠিক আছে। এখন স্টেশন ছাড়ার পর এখন দেখো এখানে আমরা কাহিনীটা দেখি যে কি হয়। এর মধ্যে আর্দালির সময় ইউনিফর্ম পরা সাহেব দ্বার কাছে আসিয়া দাঁড়াইয়াছে। গাইতে সে তার আসবাব উঠাইবার জন্য আর্দালিকে প্রথমে ইশারা করিয়াছিল। তাহার পর মেয়েটির মুখে তাকাইয়া তার কথা শুনিয়া ভাব দেখিয়া স্টেশন মাস্টারকে একটু স্পর্শ করিলেন। তাহাকে আড়াল লইয়া কি কথা হইল জানি না। দেখা গেল গাড়ি ছাড়িবার সময় অতীত হইলেও আর একটি গাড়িয়া জুড়িয়া তবে ট্রেন ছাড়িল। তাদের জন্য আলাদা একটা বগি জুড়ে দেওয়া হয়েছিল। মেয়েটি তার দলবল লইয়া আবার এক পত্তন টানা মুখ খাইতে শুরু করিল। আর আমি লজ্জায় জানালার বাহিরে মুখ বাড়াইয়া প্রকৃতির শোভা দেখিতে লাগলাম। কানপুরে এসে গাড়ি থামলো। কোথায়? কানপুরে। কোথায় গাড়ি থামছে? গাড়ি থামছে কানপুরে। মেয়েটি জিনিসপত্র বাঁধিয়া প্রস্তুত স্টেশনে একটি হিন্দুস্তানি চাকর ছুটিয়া আসিয়া ইহাদিওকে নামাইবার উদ্যোগ করিতে লাগিল। মা তখন আর থাকিতে পাইলেন না, জিজ্ঞেস করিলেন, তোমার নাম কি মা? এখন হচ্ছে লাস্ট খেলা, ঠিক আছে। এখন কোন খেলা? এখন হচ্ছে লাস্টটা। তোমার নাম কি মা? মেয়েটি বলিল, আমার নাম কল্যাণী। আমার নাম কি? কল্যাণী, অর্থাৎ অনুপমের নায়িকা। কি? অনুপমের নায়িকা। শুনিয়া মা এবং আমি দুজনে চমকে উঠিলাম। তোমার বাবা? তিনি এখানকার একজন ডাক্তার। তাহার নাম কি? শম্ভুনাথ সেন। তাহার নাম শম্ভুনাথ সেন। অনুপমের হবু শ্বশুর ছিল, যে মানে হওয়ার কথা ছিল কিন্তু হয় নাই। তারপরে এই সবাই নামিয়ে গেল। মামার নিষেধ অমান্য করিয়া মাতৃ আজ্ঞা ঠেলিয়া তারপরে আমি কানপুরে আসিয়াছি। কল্যাণীর বাপ এবং কল্যাণীর সঙ্গে দেখা হইয়াছে। হাত জোর করিয়াছি, মাথা হেট করিয়াছি। শম্ভুনাথ বাবু হৃদয় গলিয়াছে। কল্যাণী বলে, আমি বিবাহ করিব না। মানে কল্যাণী শপথ করছে। কল্যাণী শপথ করছে যে সে কখনোই বিয়ে করবে না। আমি জিজ্ঞেস করলাম কেন? সে বলিল, মাতৃ আজ্ঞা। কি আজ্ঞা? মাতৃ আজ্ঞা। কি সর্বনাশ, এ পক্ষেও মাতুল আছে নাকি? তারপরে বুঝিলাম মাতৃভূমি আছে। মাতুল বলতে মাতৃভূমি বোঝানো হয়েছে। মাতৃ আজ্ঞা মানে মাতৃভূমি যে আজ্ঞা সেটা বোঝানো হয়েছে। সেই বিবাহ ভাঙার পর হইতে কল্যাণী মেয়েদের শিক্ষার ব্রত গ্রহণ করিয়াছে। মানে সে কি এখন? সে এখন টিচার হয়ে গেছে। সে কি হয়ে গেছে? সে টিচার হয়ে গিয়েছে। কিন্তু অনুপম যেহেতু ছেলে মানুষ, ছেলে মানুষের মন তো খালি উৎফুল্ল, আনচান আনচান করে, তাই না? কিন্তু আমি আশা ছাইতে পারলাম না যে সেই সুরটি যে আমার হৃদয়ের মধ্যে আজব বাজিতেছে, সে যেন কোনো ওপারের বাঁশি। ওপারের বাঁশি, ঠিক আছে। আমার সংসারের বাহির হইতে আসিল, সমস্ত সংসারের বাহিরে ডাক দিল। আর সেই যে রাত্রির অন্ধকারের মধ্যে আমার কানে আসিয়াছিল, জায়গা আছে। কারণ এই কথাটা কে বলেছিল? এই কথাটা কল্যাণী বগিতে ওঠার সময় বলেছিল যে জায়গা আছে। সেই কণ্ঠটাই কিন্তু অনুপম মানে ভাসতেছে। সে যে আমার চিরজীবনের গানের ধোঁয়া হইয়া রহিল। তখন আমার বয়স 23, এখন হইয়াছে 27। মানে এই যে এখন হচ্ছে গল্পের প্রেজেন্ট ফর্ম। আমরা এখন যা পড়লাম, এতক্ষণ যা পড়লাম সবকিছু ছিল পাস্ট ফর্ম। আজ থেকে 4 বছর আগের কথা। কয় বছর? 4 বছর আগের কথা। তখন তার বয়স কত ছিল? তখন তার বয়স ছিল 23। কিন্তু এখন বয়স কত? এখন বয়স হচ্ছে 27। এগুলো একটু মনে রাখবা। এখন এখনো আশা ছাড়ি নাই, কিন্তু মাতুলকে ছাড়িয়াছি। মানে তার মা হয়তো মার কোলের বাহিরে বেরিয়েছে। নিতান্ত এক ছেলে বলিয়া মা আমাকে ছাড়িতে পারেন নাই। তোমরা মনে করিতেছ আমি বিবাহর আশা করি? না, কোন কালেই না। আমার মনে আছে কেবল সেই এক রাত্রির অজানা কণ্ঠের মধুর সুরের আশা। জায়গা আছে? নিশ্চয়ই আছে, নইলে দাঁড়াবো কোথায়? তাই বছরের পর বছর যায়, আমি এখানেই আছি। দেখা হয়, সেই কণ্ঠ শুনি, যখন সুবিধা পাই কিছু তার কাজ করিয়া দিই। আর মন বলে, এই তো জায়গা পাইয়াছি। ও অপরিচিতা, তোমার পরিচয়ের শেষ হইল না, শেষ হইবে না। কিন্তু ভাগ্য আমার ভালো, এই তো আমি জায়গা পাইয়াছি। মানে সে কল্যাণীর কাছাকাছি আছে, একটু দেখা পাচ্ছে, একটু কথা হচ্ছে, কিছু কিছু কাজ করার সুযোগ পেলে সে কাজ করে দিচ্ছে। এটাই তার হচ্ছে জায়গা পাওয়া। মানে সে এটাকে ভালোবাসা বুঝাইছে। যার কারণে অনুপমও কিন্তু এখনো বিয়ে করে নাই, ঠিক আছে। এরপরে আরো কিছু শব্দার্থ যেগুলো তোমাকে অবশ্যই দেখতে হবে। এই শব্দার্থগুলো দেখবা। কারণ সার সংক্ষেপ আসলে কি সেটা আমাদেরকে একটু বুঝতে হবে। অনেকদিন পর অনুপম তার মাকে নিয়ে তীর্থে যাচ্ছে, যেটা তারা অনেক সৎ কাজ মানে পবিত্র কাজ মনে করে সেই কাজে যাচ্ছে। হঠাৎ কোনো এক অজানা স্টেশনে
অপরিচিতা মেয়ের কণ্ঠস্বর শুনে সে মুগ্ধ হয়। তার ভাষায় মনে হইলো যেন গান শুনিলাম। মানে কণ্ঠটা এতটাই মধুর যে অনুভব মনে হচ্ছিল যে কানে গান বাজতেছে, এত মধুর কণ্ঠ। তখন কিন্তু জানে না। এখন দেখুন টুইস্টটা বলি, এখানে আসল হিন্সটা কি। এই হিন্স শুনে আবার মেয়েরা হাসিও না, ঠিক আছে? মেয়েদের হাসা বারণ, ছেলেরা হাসতে পারো কিন্তু মেয়েদের হাসা এখানে একেবারেই বারণ। দেখো কি বলি, গল্পটা পড়ে তোমরা মোটামুটি বুঝতে পারলো সারসংক্ষেপ কি, যে বিয়ে ভেঙে গেছে যৌতুকের কারণে, মামার বেশি মানে অপকর্মের কারণে কিন্তু বিয়েটা ভেঙে গেছে। তো এই বিয়ে ভাঙার কিছুদিন পরে যখন অনুপম তার মাকে নিয়ে তীর্থে যাত্রায় যাচ্ছিল, তখন কোনো এক স্টেশনে এক মেয়ে বলতেছিল কোনো এক বইতে জায়গা আছে, সেখানে সে জায়গা আছে কথাটা অনুপমের কানের মধ্যে গানের মতো বাজতেছিল। মানে কণ্ঠ এতটাই মধুর যে গানের মতো বাজতেছিল, জায়গা আছে। তো অনুপম তাদেরকে যখন উঠতে দিয়েছিল, এই ওঠার পরে তখন জানতো না যে সে কল্যাণী, এবং এই কণ্ঠ শুনেই অনুপম কিন্তু প্রেমে পড়ে গিয়েছিল, মানে একটা মায়া কাজ করতেছিল। এবং লাস্ট পর্যায়ে যখন ট্রেন থেকে নামে তখন সে জানতে পারে যে এই হচ্ছে কল্যাণ এবং তার বাবার নাম হচ্ছে শম্ভুনাথ সেন। এরপরে অনুপম তার টুকটাক কাজ করে দিত, এবং এই এটাই অনুপম মনে করেছিল যে তার এই যে টুকটাক কাজ করে দেওয়া, তার দেখা পাওয়া, তার সে কথা বলা, এটাই হচ্ছে তার ভালোবাসা। এবং এই জন্যই বলছে অপরিচিতা, মানে তার কাছাকাছি থাকতেছে, কথা বলছে, কিন্তু তবুও সে কি অপরিচিত। যার স্বামী হওয়ার কথা ছিল, হাজবেন্ড ওয়াইফ হওয়ার কথা ছিল, সে তারা কিন্তু এখনো অপরিচিত, এটাই বুঝেছে। এখন ছেলেদের বিপক্ষে একটু বলি যে অনুপম প্রচুর লয়াল, প্রচুর লয়াল, তাই না? এবং সে বিয়ে ভাঙার পরে ওই কল্যাণীর কথা শুনে, এবং তাকে তো সে দেখে নাই, কল্যাণীর কথা শুনে তার গুণ, তার রূপ এসব শুনে সে কিন্তু মানে এক প্রকার প্রেমে পড়ে গেছে। কিন্তু এ যদি এতই প্রেমে পড়ে, তাহলে ট্রেনে ওই মেয়ের কণ্ঠ শুনেই কে সে আবার প্রেমে পড়েছিল কেন? এটা হচ্ছে একটা টুইস্ট, তাই না? যে সে যদি এত প্রেমে পড়ে, তাহলে ট্রেনে আবার প্রেমে পড়েছিল কেন? ট্রেনে সে প্রেমে পড়ে গিয়েছিল জাস্ট কণ্ঠ শুনে, সে ফেসও দেখে নাই, কণ্ঠ শুনে সে আবারও প্রেমে পড়ে গিয়েছিল। কিন্তু ভাগ্যক্রমে সে কল্যাণী, সে হচ্ছে কল্যাণী, মানে তার আগের মনের রানী, সুখের রানী, তাই না? যদিও গল্পটা কবি যেভাবে বুঝিয়েছেন, আমরা একটু লাস্টে তোমাদেরকে বিনোদন দেওয়ার জন্য অন্যভাবে বললাম, ঠিক আছে? যার কারণে এখন তোমরা এই গল্পটা মোটামুটি আশা করি যে বুঝতে পারছো। এখন তোমরা পড়বা কিভাবে, তোমাদের প্রশ্ন আসে কিভাবে তোমরা যখন পড়া শুরু করো ভাইয়ারা? দেখো ফার্স্টেই তোমরা পাঠ পরিচিতি পড়বা, পাঠ পরিচিতি এটা গেল। এটা যাওয়ার পরে পড়বা শব্দার্থ, শব্দার্থ, এবং পাঠ পরিচিতি আগে কবি পরিচিতিটা পড়ে নিতে পারো, ঠিক আছে? কবি পরিচিতি, পাঠ পরিচিতি, শব্দার্থ, এই তিনটা গেল। যাওয়ার পরে তোমরা সুন্দরকে চলে আসবা বইয়ের মূল গল্পে। বইয়ের যে গল্প রয়েছে, যে গল্প রয়েছে, কারণ এখানে কবি যে সব কঠিন কঠিন ওয়ার্ড গুলো ইউজ করছে, তখন তুমি এগুলো বুঝতে পারবা কি দেখে? এই শব্দার্থ দেখে। যার কারণে তোমাকে শব্দার্থটা গল্পের আগেই পড়তে হবে। এটা পড়া শেষ করে তোমার কাছে বাংলা যে বই রয়েছে, গাইড রয়েছে, এডমিশন রিলেটেড যে বই, সেটার এই অপরিচিতাটা বের করবে, অপরিচিতা বের করবে। বের করে তুমি এখান থেকে যে এমসিকিউ রয়েছে, এমসিকিউ এটা পড়ে ফেলবে। এমসিকিউ পড়ার পরে এখানে দেখবে ক নাম্বারের জন্য কিছু প্রশ্ন দেওয়া আছে, অর্থাৎ যেটাকে আমরা বলি জ্ঞানমূলক, জ্ঞানমূলক প্রশ্ন দেওয়া আছে, এটা পড়ে ফেলবে। এরপরে দেখবা 2 মার্কের জন্য, কয় মার্ক? 2 মার্কের জন্য কিছু কিছু ভাবার্থ দেওয়া থাকে, যে একটা লাইন তুলে দিয়ে যে ভাবার্থ কি প্রকাশ পেয়েছে, এগুলো পড়ে ফেলবে। তাহলে তোমার লিখিত প্লাস এমসিকিউ দুইটাই হয়ে যাবে। এইভাবে পুরো গল্পটা তোমাকে শেষ করতে হবে, ঠিক আছে? আশা করি বুঝতে পারছো। আমরা এখানে আমাদের আর কিছু নাই, আমাদের গল্প শেষ হয়ে গেছে, এবং এটাই ছিল তোমাদের অপরিচিতা। এবং তোমরা এখান থেকে যদি কিছু বুঝতে না পারো, যে তোমরা কিছু বুঝতে পারো নাই, তাহলে অবশ্যই অবশ্যই আমাদেরকে জানাবা, ঠিক আছে? আমাদেরকে তুমি আমাদের যে গ্রুপ রয়েছে সেই গ্রুপ, অথবা তুমি কমেন্টেও বলতে পারো, যেহেতু এই ক্লাসটা ফ্রিতে যাবে। এবং তোমরা যারা এখনো কোথায় ভর্তি হবে সেটা বুঝতে পারছো না, তারা আমাদের যে ডিইউ টার্গেট 0.4, 0.4 হয়ে গেছে, ঠিক আছে? 0.4 এইখানে কিন্তু তোমরা ভর্তি হতে পারো। এখানে ভর্তিতে গেলে 01720828052 এই নাম্বারে কন্ট্যাক্ট করে
ভর্তি হয়ে যেতে পারো, আমাদের এডমিশনের কথা বলে ভর্তি হয়ে যেতে পারো, ঠিক আছে। এবং তোমার আরো যারা জিএসটি সেকেন্ড টাইমার রয়েছে এবং অন্যান্য যে কোর্স, সমস্ত কোর্সগুলো এখানে চালু রয়েছে। এবং সে চারুকলার জন্য আমাদের স্পেশাল ব্যাচ রয়েছে। সবগুলো তোমরা এখানে A to Z জেনে, বিস্তারিত জেনে, কারা কারা ক্লাস নেবে সবকিছু জেনে তোমরা এখানে ভর্তি হয়ে আমাদের সেই ক্লাসগুলো করতে পারো। তো আজ এই পর্যন্তই, আশা করি দেখা হবে আবার আগামী কোনো ক্লাসে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং তোমাদের সবার জন্য শুভকামনা। এবং ভাইরা, পড়াশোনাটা একটু করো, ঠিক আছে, এবং যেটা বুঝতে পারো না সেটা অবশ্যই আমাদেরকে বলবা। তো সবাইকে ধন্যবাদ, দেখা হবে আগামী ক্লাসে। আসসালামু আলাইকুম।